ব্যাক টু মাই চ্যানেল লার্ন টু ফ্লাই। আমি সুনিতা হালদার। আজকে শুরু করছি ক্লাস 9-এর টপিক বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। এর আগে আমরা খনিজ পুষ্টি সম্বন্ধে বা মিনারেল নিউট্রিশন সম্বন্ধে পড়ে নিয়েছি। ওটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, দেরি না করে শুরু করছি। তাহলে আগে জেনে নেব ট্রান্সপিরেশন বা এই বাষ্পমোচন প্রক্রিয়াটা কি। তোমরা অনেকেই জানো যে গাছ মাটি থেকে জল আর পুষ্টিরস শোষণ করে। তাহলে মাটি থেকে জল আর পুষ্টিরস যখন শোষণ করে, সে কিন্তু কিছুটা বেশি পরিমাণেও সেটা করে নেয়। যখন সেটা বেশি পরিমাণে করে নেয়, সেই অতিরিক্ত বা অপ্রয়োজনীয় যে জলটা থাকে তাকে সেটা বার করে দিতে হয় তার দেহ থেকে। সেটা বার করে কোথা থেকে? লেন্টিসেল, কিউটিকল বা পত্ররন্ধ্র, এইসব অংশের মাধ্যমে সে এটাকে বার করে দেয়। এই যে বার করে দেওয়ার পদ্ধতি, একেই কিন্তু আমরা বাষ্পমোচন বলে থাকি। আচ্ছা, বাষ্পমোচন কোথায় হয়? বাষ্পমোচন আমরা দেখলাম সাধারণত পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে হচ্ছে, কিউটিকল আর লেন্টিসেলের মাধ্যমে হচ্ছে। এগুলো কি? এগুলো আমরা ধীরে ধীরে জানবো। আচ্ছা, বাষ্পমোচন কি সব সময় হয়? না, বাষ্পমোচন সব সময় হয় না, এটা সাধারণত দিনের বেলাতেই হয়ে থাকে। এবার দেখব বাষ্পমোচন আর বাষ্পীভবন এর মধ্যে পার্থক্য কি। বাষ্পীভবন তোমরা অনেকেই জানো যে একটা গ্লাসের মধ্যে যদি তোমার জল থাকে, তাহলে তোমরা দেখবে যে গ্লাসটা যদি ভর্তি থাকে গ্লাসের জল, তাহলে কি হবে যে কিছুটা সময় পরে কিন্তু গ্লাসের যে জলটা আছে কিছুটা হয়তো কমে যাবে। তাহলে এই যে জলটা ছিল সেটা কমে কোথায় গেল? কমে গেল মানে এর উপরের তল থেকে কিন্তু জল গরমে বাষ্প হয়ে বেরিয়ে যায়, তাকেই কিন্তু আমরা বাষ্পীভবন বলে থাকি। তাহলে এদের মধ্যে, এই দুটো প্রক্রিয়ার মধ্যে তুলনা আমরা যদি করি, তাহলে কি হচ্ছে দেখো, মিল প্রথমে আমরা দেখে নেব কি কি মিল আছে। এই দুটো ক্ষেত্রে কিন্তু জল বাষ্পীভূত হয়, আর এটা জলচক্রের একটা অংশ। আচ্ছা, এবার এই দুটো প্রক্রিয়ায় যখন হয় তখন কিন্তু তাপমাত্রা অনেকটা কমে আসে। আচ্ছা, এখানে বাষ্পভবন আর বাষ্পমোচনের জন্য দুটো ক্ষেত্রেই কিন্তু আলোর তীব্রতার একটা ভূমিকা কিন্তু অবশ্যই আছে। আচ্ছা, এবার দেখে নিই এবার এদের অমিলটা কি বা পার্থক্যগুলো কি। বাষ্পমোচন একখানা জৈবিক প্রক্রিয়া, মানে একটা কোষে বা জীবদেহের মধ্যে কিন্তু হচ্ছে। আর বাষ্পীভবন এটা একটা ভৌত প্রক্রিয়া। এটা যে কোনো জায়গায়, তোমার রাস্তাতে যখন বৃষ্টি হয়, রাস্তা ভিজে যায়, রাস্তা যখন ভিজে যায় তারপরে রোদ উঠলে জলটা শুকিয়ে যায়, বা কাপড় জামা কেচে শুকো দিলে সেখান থেকেও জল বেরিয়ে যায়। তো এগুলো হচ্ছে আমার এক একটা ভৌত প্রক্রিয়া। আচ্ছা, বাষ্পমোচন যেহেতু জৈবনিক প্রক্রিয়া, প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, আর বাষ্পীভবনে অবশ্যই প্রোটোপ্লাজমের কোনো রোল নেই। আচ্ছা, আর কি হচ্ছে, কোষে ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয়। মানে যখন বাষ্পভবন হয় তখন কিন্তু কোষের মধ্যে ভৌত রাসায়নিক পরিবর্তনও দেখা যায়। এখানে সেসবের কোনো ব্যাপার নেই। আচ্ছা, পত্র পৃষ্ঠকে সবসময় স্যাঁতস্যাঁতে রাখে, মানে পাতার যে উপরের অংশটা তাকে কিন্তু স্যাঁতস্যাঁতে রাখতে সাহায্য করে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হচ্ছে যে কোনো বস্তুকে কিন্তু শুকনো করতে সাহায্য করছে। আচ্ছা, এটা একটা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া। এটা কি বা কেন, এটা আমরা পরে দেখব। হ্যাঁ, বাষ্পভবনে কখনোই কিন্তু ক্ষতিকারক বা প্রয়োজনীয়, এটা দুটোর মধ্যে কোনোটাই কিন্তু নয়। মানে একটা আলাদা করে এর সিগনিফিকেন্সটা খুব বেশি বোঝানো যায় না। আচ্ছা, বিভিন্ন প্রকার চাপের অস্তিত্ব পরিলক্ষিত হয়। এটা অতটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট না বলে ডিসকাস করলাম না, কিন্তু যদি জানতে চাও যে এখানে যে বায়ুমণ্ডলীয় চাপের যদি পরিবর্তন ঘটে, তাহলে কিন্তু তোমার বাষ্পমোচনের হার পরিবর্তন হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর বাষ্পমোচনের ফলে কিন্তু তোমার যখন পরিবেশে একটা
বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন হয়। ঠিক আছে, এরপর দেখে নেব বাষ্পমোচনের প্রকারভেদ। বাষ্পমোচন কয় ধরনের হয়? এক হচ্ছে আমরা জানলাম পত্ররন্ধ্র দিয়ে, 2 কিউটিকলের মাধ্যমে, আর 3 লেন্টিসেলের মাধ্যমে। এগুলো একটু জেনে নেওয়া যাক। আমরা দেখব পাতার মধ্যে, যখন আমরা মাইক্রোস্কোপের তলায় কোনো পাতার অংশকে দেখব, ওর মধ্যে ছোট ছোট আমরা রন্ধ্র দেখতে পাবো। এদেরকে বলা হয় পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের মাধ্যমেই কিন্তু জল বাষ্প আকারে পরিবেশে মিশে যায়। এটা হচ্ছে কিউটিকলের এক্সাম্পল। কিউটিকল হচ্ছে পাতার উপরে থাকা একরকম মোমের মতো একটা লেয়ারকেই কিন্তু আমরা বলি কিউটিকল। এর মধ্যে ছোট ছোট পোর্স দেখতে পাওয়া যায়। তোমরা কখনো পদ্ম পাতা হাতে নিয়ে দেখতে পারো, বা শাপলা গাছের যে পাতা আছে তাকেও হাতে নিয়ে দেখতে পারো, একদম মসৃণ মতো দেখতে হয়। এই যে উপরে মসৃণতা, সেটা কিন্তু মোম জাতীয় একরকম কিউটিকলের জন্য। আর এর মধ্যে যে ছোট ছোট গর্ত থাকে বা পোর্স থাকে, তাকেই কিন্তু কিউটিকল বলে। এর মধ্যে দিয়ে বেশি না, অলমোস্ট অ্যারাউন্ড 10% মতো কিন্তু তোমার ট্রান্সপিরেশন হয়ে থাকে। আর এই যে গাছের মধ্যে দেখো সাদা সাদা ছোপ ছোপ অংশ দেখছো নিচেরটায়, হ্যাঁ এইটাতে যে ছোট ছোট, এদেরকে বলা হয় লেন্টিসেল। এরা এই গাছের কাণ্ড বা ফলের ত্বক এর মধ্যে দেখতে পাওয়া যায়। এর মধ্যে দিয়েও খুব অল্প পরিমাণে কিন্তু বাষ্পমোচন হয়ে থাকে। আচ্ছা, এদের থেকেও বেশি না, ওই 5 to 10% মতো ট্রান্সপিরেশন হয়ে থাকে। আচ্ছা, এবার দেখব যে বাষ্পমোচনের কারা কারা প্রভাব বিস্তার করতে পারে, মানে বাষ্পমোচনের যে হারটা বাড়বে কি কমবে, এগুলো কিসের কিসের উপরে আমরা নির্ভর করে আমরা দেখে নিই। বহিঃপ্রভাব মানে বাইরের যে প্রভাবকারী পদার্থগুলো আছে, পদার্থ বলবো বা ফ্যাক্টরসগুলো আছে, সেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যদি কার্বন ডাইঅক্সাইড বেশি হয় আলো তাহলে আলোর উপস্থিতিতেও কিন্তু পত্ররন্ধ্র উন্মুক্ত হয় না। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড বাতাসে বেশি থাকলে কিন্তু কি হয়, যে আমাদের বাষ্পমোচনের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু একটু ধাক্কা খায়। আচ্ছা, নেক্সট হচ্ছে বায়ুর আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা বলতে বায়ুতে যত জলীয় বাষ্প থাকবে তার উপর নির্ভর করে। যদি আর্দ্রতা কম থাকে তাহলে কিন্তু বাষ্পমোচনের হারটা বৃদ্ধি পাবে। মানে আর্দ্রতা কম থাকলে, যেমন গরমকাল বলো বা শীতকাল বলো, এই সময় কিন্তু বাষ্পমোচনের হারটা বেড়ে যায়। আচ্ছা, উষ্ণতা, এটা আমরা জানি টেম্পারেচার বৃদ্ধি পেলে উষ্ণতা বৃদ্ধি পেলে কিন্তু তোমার পত্ররন্ধ্র বাষ্পমোচনের হারও বাড়ে। কি হয়, বাষ্পমোচনের হার কিন্তু বাড়ে। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে আর এটা 10 to 25 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, এটা 250 হবে না। ঠিক আছে, এই 10 to 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই কিন্তু আমাদের বাষ্পমোচনটা ভালো করে হয়। আচ্ছা, বায়ু প্রবাহের প্রভাব। বায়ু প্রবাহ যদি বেড়ে যায়, ঠিক আছে, বেড়ে গেলে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু কমে যায়। জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ার ফলে কি হবে না, বাষ্পমোচনের হ্রাস কিন্তু, মানে বাষ্পমোচনের হার যেটা হবে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে বায়ু প্রবাহ যদি বাড়ে তাহলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পাবে। আচ্ছা, বায়ুমণ্ডলের চাপ। এবার চাপ যদি বৃদ্ধি পায় তাহলে বাষ্পমোচনের হারও কিন্তু বৃদ্ধি পাবে। তোমাদের এই পয়েন্টসগুলো মনে রাখতে হবে যে বাহ্যিক উদ্দীপনাগুলো কারা, সেখানে কার্বন ডাইঅক্সাইড, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, উষ্ণতা, বায়ুমণ্ডলের চাপ। এবার জানতে হবে কে থাকলে বাষ্পমোচনের হার বাড়বে আর কে থাকলে বাষ্পমোচনের হার কমবে। একমাত্র দেখা গেল যে কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে বাষ্পমোচনের হার কিন্তু কমে যায়। বাকি ক্ষেত্রে আর্দ্রতা বাড়লেও কিন্তু বাষ্পমোচনের হার কমে যাচ্ছে। উষ্ণতা বাড়লে বাষ্পমোচনের হার বাড়ছে। মানে কার ক্ষেত্রে বাড়ছে আর কার ক্ষেত্রে কমছে, এটাই কিন্তু আমাদের একটু মনে করতে হবে। তাহলে আমরা আরেকবার সাথে সাথে মুখস্থ করে চলি, তাহলে আর বেশি অসুবিধা হবে না। কার্বন ডাইঅক্সাইড যদি পরিমাণ বাড়ে তাহলে আমাদের বাষ্পমোচনের হার কি হবে, কমবে। হ্যাঁ, নিচে বায়ুর আর্দ্রতা যদি বাড়ে বাষ্পমোচনের হার কি হবে,
কমবে। উষ্ণতা যদি বাড়ে বাষ্পমোচনের হার বাড়বে। আচ্ছা, বায়ু প্রবাহ যদি বাড়ে বাষ্পমোচনের হার বাড়বে। আচ্ছা, বায়ুমণ্ডলের চাপ যদি বাড়ে, এখানে কম বলেছে, আচ্ছা যদি বাড়ে, সবাইকে আমি বাড়াচ্ছি, তাহলে বায়ুমণ্ডলের চাপ যদি বাড়ে তাহলে বাষ্পমোচনের হার কি হবে? একটু চেষ্টা করো। বায়ুমণ্ডলের চাপটা বাড়িয়ে দিয়েছি। বায়ুমণ্ডলের চাপ যদি বেড়ে যায় বাষ্পমোচনের হার কিন্তু কমে যাবে। কি হবে? কমে যাবে। তাহলে কার কার ক্ষেত্রে কমছে? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কমছে, বায়ুর আর্দ্রতার ক্ষেত্রে কমছে, এবং বায়ুমণ্ডলের চাপের ক্ষেত্রে কিন্তু বাষ্পমোচনের হার কমে যাচ্ছে। আর উষ্ণতা বৃদ্ধি পেলে এবং বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হারটা কিন্তু বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখে নেব আন্তঃপ্রবাহ, মানে ভিতরে থেকে প্রভাব যারা খাটাচ্ছে তাদেরকে আমরা কিন্তু দেখে নেব। আচ্ছা, প্রোটোপ্লাজম, ঠিক আছে। প্রোটোপ্লাজমের যদি ঘনত্ব বেশি হয় সেক্ষেত্রে কিন্তু বাষ্পমোচনের হার বেড়ে যায়, ঠিক আছে। প্রোটোপ্লাজমের ঘনত্ব কমে গেলে বাষ্পমোচনের হার কমে যাবে। আর প্রোটোপ্লাজমের ঘনত্ব যদি বেশি থাকে বাষ্পমোচনের হারটা কিন্তু বেশি হবে, ঠিক আছে। এখানে উল্টোভাবে বলা আছে। আচ্ছা, পত্ররন্ধ্রের যে ছিদ্রের হ্রাস এবং বৃদ্ধি, ছিদ্র ছোট হয়ে গেলে বাষ্পমোচনের হার অবশ্যই কমে যাবে। আর পত্ররন্ধ্রের ছিদ্র যদি বেশি হয় তাহলে কিন্তু বড় থাকে, তাহলে কিন্তু বাষ্পমোচনের হারটাও বাড়বে। আচ্ছা, পাতার গঠনের উপরেও কিন্তু নির্ভর করে। যেমন মরু অঞ্চলে যেসব গাছপালাগুলো জন্মায় তাদের কিন্তু বাষ্পমোচন বেশি করলে চলবে না। সেক্ষেত্রে কি হয়, পাতা যেমন আমাদের আম জাম পাতা আমরা কি দেখি, একটু বড় ফলক দেখি তো। এবার এই মরুভূমি অঞ্চলের পাতাগুলো কি হয়, তারা কাঁটায় রূপান্তরিত হয়, তাহলে কি তার সারফেস এরিয়াটা যথেষ্ট কমে যায়, আর যার জন্য পত্ররন্ধ্রের সংখ্যাও যথেষ্ট পরিমাণে কমে যায়। এর জন্য কিন্তু বাষ্পমোচনের হার কমে যায়। আবার বেশ কিছু উদ্ভিদ আছে যেমন পদ্ম, শালুক, ঠিক আছে। এদের ক্ষেত্রে কি হয়, এরা জলের মধ্যে থাকে। এরা জলের মধ্যে থাকলে তাহলে সবসময় এরা তোমার কি করতে পারবে, সবসময় জল শোষণ করতে পারবে। তাহলে এদের ক্ষেত্রে জল বেরিয়ে যাওয়ার প্রয়োজন দরকার। এই জন্য এদের পাতাগুলো বেশ বড় বড় হয় যাতে বাষ্পমোচনের হার কিন্তু বাড়তে পারে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম অন্তঃপ্রভাবকের মধ্যে কে? প্রোটোপ্লাজম যদি বেশি ঘন হয় তাহলে বাষ্পমোচনের হারটা বাড়বে। আচ্ছা, পত্ররন্ধ্রের যে ছিদ্র ছোট থাকলে তোমার বাষ্পমোচনের হার কমবে। আচ্ছা, আর পাতার গঠন, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের গাছের পাতা দেখতে পাওয়া যায়, যেমন আম জাম কাঁঠাল এই ধরনের। এদের যার পাতাগুলো সাইজ বড় হয় তাহলে বাষ্পমোচনের হার একটা নর্মাল থাকে। মরুপ্রদেশে যেহেতু জল কম তাই গাছ কিন্তু জল ছেড়ে দেওয়ার বাহাল্যুতি করতে পারবে না। সেক্ষেত্রে এরা পাতাগুলোকে কি করে, কাঁটায় পরিণত করে, যেখানে সারফেস অনেকটা কমে যায় এবং সে কিন্তু বাষ্পমোচন করতে পারে না। বেশি বাষ্পমোচন একদমই পারে না, আর বলতে গেলে একদমই হয় না। আবার পদ্ম শালুক এরা কি হয়, এরা জলে তৈরি হয়। যখন জলে তৈরি হয় তখন সারাক্ষণ বাষ্পমোচন করতে পারবে। তাহলে এদের কি হয়, পাতার সাইজগুলো যথেষ্ট বড় থাকে, আর তার জন্য কিন্তু এরা বাষ্পমোচনের হার বাড়িয়ে নিতে পারে। এবার আমরা বাষ্পমোচনের একটা পরীক্ষা করে দেখব যে হ্যাঁ উদ্ভিদ বাষ্পমোচন করে থাকে। আচ্ছা, দেখি তার আগে আমার অন হচ্ছে না কেন, দাঁড়াও। এখানে কি করা হয়েছে, তোমার বাষ্পমোচন যে হচ্ছে আর উদ্ভিদের মধ্যেই যেটা হচ্ছে সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। সেক্ষেত্রে তোমায় করতে কি হবে, একটা পরিষ্কার ঘর যেখানে
পরিষ্কার আলো আসছে এরম একটা জায়গায় তোমায় একটা গাছ নিতে হবে, যে গাছটায় একটা মাটির এতে বসানো। আচ্ছা, তার উপরে একটা প্লাস্টিক দিয়ে তোমায় গাছটাকে ঢেকে রাখলে, ঠিক আছে। আর এই গাছটাকে লেবেল করে দিলে প্লান্ট এ বলে। আরেকটা জিনিস নিলে, আবার একটা মাটির পট নিলে সেটাকেও সুতো দিয়ে বেঁধে দিলে এটাকে লেবেল করে দেবে অবশ্যই পয়েন্ট বি। তাহলে এটার মধ্যে কোনো গাছ নেই। এবার জানলা খুলে দিলে আলো আসছে। এটাকে মোটামুটি কম করেও তোমায় 3 ঘন্টা রাখলে, 3 ঘন্টা রাখলে, এখানে 1 ঘন্টা বলেছে কিন্তু 3 ঘন্টা রাখার পরে দেখবে প্লাস্টিকের মধ্যে এরকম অল্প অল্প জল জমেছে, এখানে কিছু নাই। এই ছোট্ট পরীক্ষাটা থেকেই কিন্তু তুমি বুঝতে পারবে যে এই যে গাছটার মধ্যে জলটা এলো কোথা দিয়ে, বাইরে থেকে আসতে পারেনি, কেননা গাছের গোড়া থেকে বাঁধা আছে। এর থেকে বোঝা যায় যে পাতা যে বাষ্পগুলোকে বার করেছিল সেগুলো তোমার ঘনীভূত হয়ে এই প্লাস্টিকের চারপাশে কিন্তু লেগে গেছে। আর এর থেকে একটা বাষ্পমোচনের সহজ সরল পরীক্ষা আমরা করে উঠে বলতে পারি যে হ্যাঁ, গাছ কি করে না বাষ্পমোচন বা পাতার দ্বারা বাষ্পমোচন হয়। তোমাদের বইতে এই এক্সপেরিমেন্টটা নেই, যদিও বা এটা আমরা ছোট বাচ্চাদের জন্য করিয়ে থাকি। তোমাদের বইতে আছে এই এক্সপেরিমেন্টটা, ঠিক আছে। এটাকে আমরা দেখে নেব যে কি করে কি করা হচ্ছে। আমরা প্রথমে কোবাল্ট ক্লোরাইড নেব, ডিস্টিল ওয়াটার নেব, একটা বিকার, একটা কাঁচের দণ্ড, কয়েকটা কাগজ, ফিল্টার পেপার ফরস্যাপ, একটা ছোট কৌটো কাঁচেরই বলতে পারো, দুটো পেট্রি ডিশ, কাঁচি, স্লাইডস, সেলোট্যাপ। এবার বিকারের মধ্যে এই কোবাল্ট ক্লোরাইড দিয়ে জল ঢেলে দেব। তাহলে আমরা কেমিক্যালটা কি নিলাম? কোবাল্ট ক্লোরাইড। আচ্ছা, হ্যাঁ, দেখতে একটু লাল রঙের হয়। কাঁচের দণ্ড দিয়ে ঘুরিয়ে এটা একটা সলিউশন বানিয়ে নেওয়া হবে। এর মধ্যে কাগজের টুকরোগুলো কিছুক্ষণ দিয়ে আমরা রেস্ট করতে দেব। এরপরে কাগজগুলো বার করে এক এক করে পেট্রি ডিশে দিয়ে এগুলোকে আমরা শুকিয়ে নেব। হ্যাঁ, সলিউশনটা দেখতে কিন্তু লাল, কাগজগুলো শুকিয়ে গেলে তৈরি হয়ে যাবে নীল, ঠিক আছে। এখানে কিন্তু কনফিউজ হয়েও না, কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। বলবে আগে লাল ছিল, নীল কি করে হয়ে গেল? কোবাল্ট ক্লোরাইড শুকিয়ে গেলে নীল বর্ণ ধারণ করে, জলে যখন গুলেছিলে রংটা কিন্তু গোলাপি ছিল। আচ্ছা, এবার কি করবে? এই কাগজগুলো তোমার এই ছোট্ট কৌটোর মধ্যে নিয়ে তুমি পরিষ্কার শুকনো অবস্থায় রেখে দেবে। তোমার যখন প্রয়োজন হবে তোমার একটা দুটো করে তুমি বার করে নেবে, ঠিক আছে। নিয়ে এগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে নিলাম। আমাদের বেশি বড় টুকরো লাগবে না, ছোট ছোট টুকরো করে আমাদের স্কুলের বাগানে যে আম গাছ আছে সেই আম গাছে যে দিকটা পাতায় আলো আসছে সেখানে দিয়ে তার আর উল্টো পারে আরেকটা স্লাইড দিয়ে আমরা কি করব, এটাকে কেয়ারফুলি বেঁধে দেব। যেভাবে ছবিতে দেখতে পাচ্ছ সেভাবে কিন্তু একে আমরা গার্ডার দিয়ে বা সেলোটেপ দিয়ে আটকে দেব, ঠিক আছে। আমাদের কাছে সেলোটেপ আছে। হ্যাঁ, বলবে পড়ে যাবে না তো? না, পড়ে যাওয়ার কারবার কিন্তু করা যাবে না। টাইট করে বেঁধে দিলে কিন্তু এটা কখনোই পড়ে যায় না। তুমি গাছের পাতাটা রেখে দিতে পারো। এবার তোমরা কেয়ারফুলি দেখবে যে এইখানটায় আমরা একটু দাঁড় করাচ্ছি, যে গাছের যে পাতার পিছন দিকটা দেখো, কাগজটা কিন্তু নীল আর নেই, তোমার রংটা কিন্তু পাল্টে পিঙ্ক কালারের হয়ে গেছে। এটা তুমি কতক্ষণ রাখবে? ঘন্টাখানেক, ঘন্টা দুয়েক রাখলেই কিন্তু তুমি এই ব্যাপারটা বুঝতে পারবে। এর থেকে তোমার কিন্তু কি বুঝতে পারছো? দেখো, সামনের দিকের অংশটা আমি ভিডিওটা পজ করে দেখাচ্ছি। সামনের দিকের অংশটায় কিন্তু যেমন নীল রং আছে তেমনই কিন্তু নীল রং রয়ে গেছে। এর থেকে প্রমাণিত হয় যে গাছের পাতার সামনের দিকে পত্ররন্ধ্রের পরিমাণ কিন্তু কম এবং গাছের পাতার পিছন দিকে কিন্তু পত্ররন্ধ্রের পরিমাণ বেশি। যেহেতু পত্ররন্ধ্রের পরিমাণ বেশি, তাই হ্যাঁ, কি বলা ছিল? গাছের
পত্ররন্ধ্রের পরিমাণ যেহেতু বেশি, সেই জন্য ওখানে পিছন দিকে তোমার কি হবে, গাছের পাতা কিন্তু রংটা পাল্টে নেবে। কি করবে, পাতার রংটা কিন্তু ও পাতার রং মানে কাগজের রংটা কিন্তু পাল্টে যাবে। যেহেতু এখানে পত্ররন্ধ্রের পরিমাণ বেশি, পত্ররন্ধ্র পরিমাণ বেশি থাকার জন্য তোমার বাষ্পমোচনের হারও বেশি, আর যেটা কোবাল্ট ক্লোরাইডের পাতাকে কিন্তু নীল থেকে লাল রঙে পরিবর্তিত করে দেবে। আশা করি এবার তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে বাষ্পমোচনের পরীক্ষাগুলো কীরকম। আচ্ছা, এরপরে আমরা আসছি বাষ্পমোচনের গুরুত্ব, মানে বাষ্পমোচন কেন হয় বা কি কাজে লাগে। ঠিক আছে, এটাইতে কি হয়, বাষ্পমোচনের ফলে জাইলেম বাহিকার মধ্যে জলের একটা টান পড়ে, আর এই জলের টানের জন্যই কিন্তু মূলরোম দিয়ে জল শোষণ হয়। এই জল কিন্তু সালোক সংশ্লেষে কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা, আর এই বাষ্পমোচনের ফলেই কিন্তু খাদ্য রস জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় কিন্তু পৌঁছাতে সাহায্য করে। আচ্ছা, এবার খাদ্য যখন উৎপন্ন মানে সালোক সংশ্লেষ যখন হয় তখন কিন্তু অবিরাম জল সরবরাহ দরকার পড়ে। সবসময় যখন জলের দরকার পড়ে তাহলে বাষ্পমোচন না হলে কিন্তু এটা আটকে যাবে। আচ্ছা, বাষ্পমোচনের ফলে জল শোষণ হয়, জল যখন শোষণ হয় তখন মূল দ্বারা লবণও কিন্তু শোষণ হয়ে থাকে। আচ্ছা, বাষ্পমোচনের ফলে কি হয়, তোমার যে জলটা শোষণ হচ্ছে, ভালো কথা শোষণ হচ্ছে, কিন্তু অতিরিক্ত জল যখন হয়ে যায় সেটা কিন্তু তোমার বাষ্পমোচন প্রক্রিয়ার দেহ থেকে বেরিয়ে যায়। আচ্ছা, আর এটা একটা দেহের সাধারণ পদ্ধতি, জল সংবহনে সাহায্য করে। আবার তোমার যে হাইলাইটারটা নিয়ে নি, উষ্ণ অঞ্চলে যে গাছপালা আছে তাদেরকে কিন্তু ঠান্ডা দেহ, কেন বাষ্পমোচনে কি হয়, টেম্পারেচার কমে যায়, তাহলে উষ্ণ অঞ্চলে যে উদ্ভিদরা আছে তাদের দেহকে মোটামুটি শীতল রাখতে সাহায্য করে। এটা আগেই বলে দিয়েছি, সালোক সংশ্লেষ ও শ্বসন প্রক্রিয়াকে প্রভাবিত করে। বাষ্পমোচন বেশি হলে সালোক সংশ্লেষের হারও বাড়বে। আচ্ছা, পাতার উষ্ণতা নিয়ন্ত্রণ, এটাও এর সাথেই অ্যাড হয়ে যাবে। আচ্ছা, কোষের রসের ব্যাপন চাপের ঘাটতি বেড়ে যায়, আর যার জন্য কোষের এক কোষ থেকে আরেক কোষে জল কিন্তু যেতে সুবিধা পায়। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আমাদের আজকের টপিকের শেষের দিকে চলে এসেছি, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি কেন বলা হয়। বাষ্পমোচন পদ্ধতিটা কি হয়, সবসময় হতে থাকে, আর যখন সব সময় হতে থাকে তখন কি হয়, জল কিন্তু বেরিয়ে যায়। এবার উদ্ভিদের যদি অতিরিক্ত জল যখন বেরিয়ে যাবে তখন কিন্তু গাছকে সতেজ রাখা মুশকিল। বলবে তাহলে গাছ কি কন্ট্রোল করতে পারে না এটাকে? না, গাছের নিজের কন্ট্রোলে কিন্তু নেই। সেই জন্য মুশকিল হয় যে বায়ুতে জলীয় বাষ্প কম থাকলে কি হয়, গাছ যদি বেশি পরিমাণে বাষ্পমোচন করে দেয় তাহলে কিন্তু গাছটা নেতিয়ে পড়তে পারে এবং সে ফলে তার কিন্তু মৃত্যুও হতে পারে। গাছ কিন্তু এটা বোঝে না যে তার মাটিতে বেশি জল নেই, সে যদি তার যে জলটা শোষণ করেছে সেটা যদি জমিয়ে না রেখে ছেড়ে দেয় তাহলে কিন্তু মাটি থেকে সে আর নেক্সট জল পাবে না। এই জিনিসটা সে বুঝতে কিন্তু পারে না, আর যার জন্য কিন্তু মাটিতে জল না থাকলে গরমের দিনে অত্যধিক বাষ্পমোচনে কিন্তু গাছ মারা যেতেও পারে। কিন্তু আবার এই বাষ্পমোচনটা হয় বলেই যখন মাটিতে জল যথেষ্ট পরিমাণে থাকে গাছ কিন্তু সালোক সংশ্লেষের জন্য জল সরবরাহ করে উঠতে পারে। আচ্ছা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তাহলে একটা লাইক আর শেয়ার করে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন প্রেস করে দিও। আমার টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে চ্যানেলটা জয়েন করে নিও যাতে নতুন নতুন ভিডিওস তোমরা সহজেই পেয়ে যেতে পারো। আশা করি তোমাদের দিনটা ভালো যাবে। থ্যাংক ইউ।